Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Educational YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেছো। আজকে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমাদের এই সেশন। এবং আমি একটা কথা বলি, তোমরা যারা যারা 2022 টেট কোয়ালিফাইড তারা প্রত্যেকেই কিন্তু তোমরা বলা যেতে পারে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তিত যে কি হতে চলেছে। এতদিন পর আমরা প্রাইমারি টেট ক্লিয়ার করলাম, এতদিন ধরে আমরা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন কিছু কিছু 2014 এর ক্যান্ডিডেটরা পেয়ে গেল, 2022 এর ক্যান্ডিডেটদের সময় এসে কত কি কথা শুনতে হচ্ছে। তো চলো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকে আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট প্রোডাক্টিভ হবে। আমি কিছু জিনিসের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটা তৈরি করছি, সেগুলো আমি বিস্তারিত বলবো। চলো আমরা শুরু করছি। প্রথমেই দেখো, প্রথমে যে প্রশ্নটা এসেছে আমার যেটা মনে হয়েছে যে প্রশ্ন ভুল মামলার প্রভাব কতটা পড়তে পারে। দেখো, রিসেন্টলি তোমরা প্রত্যেকেই জানো যে বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রফেসরদের নিয়ে এবং বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা বিভিন্ন রিনিউয়েন্ড ইউনিভার্সিটির প্রফেসরদের নিয়ে প্রায় 15 মেম্বারের একটা কমিটি কিন্তু কে বলো দেখি বলা যেতে পারে হাইকোর্ট গঠন করতে বলেছে এবং সমস্ত কোশ্চেনকে নিয়ে অ্যানালাইসিস এবং জাস্টিফিকেশনের কথা বলা হয়েছে। তো যারা যারা কেস করেছে তারাও তো বসে নেই, তারাও তো যথেষ্ট বুদ্ধিমান এবং তারাও বলা যেতে পারে কোনো অংশে কম নেই। তো তারা বিভিন্ন যে 25টা থেকে 30টা কোশ্চেনকে নিয়ে তারা যে প্রশ্ন চিহ্ন তুলেছে, কেন প্রশ্ন চিহ্ন তুলেছে, সব ফেমাস ফেমাস বুক এবং কোন জায়গায় এই বুকের কি লেখা আছে, কি বিস্তারিত সমস্ত তথ্য তুলে তুলে তারা কিন্তু বলা যেতে পারে এগুলো দিয়েছে। এবং এই পিডিএফটি আমি কিন্তু দেখেছি, ঠিক আছে, কেউ আমার কাছে চেয়েও না ভাই, আমি দেখেছি। আমি দেখে পুরো আশ্চর্য হয়ে গেছি যে কত রেফারেন্স, কত বই আছে, সে বইগুলো থেকে তারা তথ্য বের করেছে। ফলে অত সহজে যে তাদের ভাবমূর্তি বা তাদের যে তারা যেটা বলছে সেটাকে যে আমি প্রত্যাখ্যান করে দেব, সেরকম কিন্তু বর্তমান সিচুয়েশনে সত্যি সত্যি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রভাব কি পড়তে পারে, এবং দেখো আমি একটা কথা বলবো না যে কত আদৌ বাড়বে না বাড়বে না, তবে আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে যা আমি দেখলাম বা যে পিডিএফ এর স্ট্রাকচার আমি দেখেছি, যা যা রেফারেন্স ওরা ইউজ করেছে পিটিশনাররা, তাতে কটা কোশ্চেন যে ঠিক হবে আর কটা কোশ্চেন যে ভুল হবে বলা বড় মুশকিল। অনেক কটা কোশ্চেনই সব মানে ঠিক হতে পারে, এমনও হতে পারে যে 5 থেকে 7 মার্কস বৃদ্ধি হতে পারে একটা ক্যান্ডিডেটের। এটা হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, এখন এটা এরকমও হতে পারে এই 5 থেকে 7 মার্কের মধ্যে তোমার কোশ্চেনটা আদৌ আছে কিনা। কিন্তু যদি 5 থেকে 7 মার্ক বৃদ্ধি পায়, সেই জায়গায় সমস্যাটা কি জানো, তবে হিউজ ক্যান্ডিডেট আবার কিন্তু কোয়ালিফাই করবে এবং তারা কিন্তু অলরেডি কিন্তু এটা বলেছে যে 2014 একই রকম ভাবে কোশ্চেন ভুল মামলার জন্য হিউজ ক্যান্ডিডেট যে মানে বলা যেতে পারে প্রত্যাখ্যিত হয়েছে, সেটা যাতে না হয় সেদিকে কিন্তু অবশ্যই বলা হয়েছে। এবং আমি যা দেখলাম সেইটাকে উপেক্ষা করে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু বলা যেতে পারে করবে না। তো ফলে আমি সেই জন্যই বলছি যে প্রশ্নগুলো মামলা সম্পন্ন হতে সময় লাগবে, তার কারণ মোটামুটি 30-এর ওপরে প্রশ্ন। এবং আমি শুধু অবাক হয়ে গেলাম যে দেখো, পরীক্ষা তো এক্সাম তো অনেক হয় ওয়েস্ট বেঙ্গলে, কোন এক্সামে এত প্রশ্ন চিহ্ন ওঠে বলো তো, তুমি দেখতে পাবে। তার মানে কোশ্চেন যখন করেছে, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন দিয়ে কোশ্চেন করার কোনো মানেই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো উত্তর ঠিক করার প্রয়োজনীয়তা ছিল, কোনোটাতে 1, কোনোটাকে 0.5, মানে এটা সঠিক এটা একটু ঠিক, এরকম ভাবে যেভাবে 2000 বলা যেতে পারে মানে আপার প্রাইমারি টেটে 2015-এ করেছিল সেটা করতে পারতো, তাহলে তুলনামূলকভাবে এতটা হয়রান হতে হতো না ক্যান্ডিডেটদের। এটা একটা প্রশ্ন চিহ্ন। এবার দেখো সবচেয়ে ডেঞ্জারাস কি জানো, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে তাকিয়ে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের মুখের দিকে তাকিয়ে সবাই বসে রয়েছে, আমরাও বসে রয়েছি, ছাত্রছাত্রীদের ইন্টারভিউ প্রিপারেশন করাচ্ছি, ছাত্রছাত্রীরা সফল ভাবে ঠিকঠাক ভাবে প্রিপারেশন করতে পারে আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা দিনের পর দিন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের সঙ্গে কথা বলছি। কিন্তু এখন প্রশ্নচিহ্ন হচ্ছে যদি এটা এরকম ভাবে পিছিয়ে যেতে থাকে, কতদিন ছাত্রছাত্রীদের মনোবল থাকবে। যারা যারা কোয়ালিফাই করেছে তারা তো কোয়ালিফাই ক্যান্ডিডেট, তাদের জন্য তো কিছু স্টেপ নেওয়া, এবং যারা যারা ধরো পরবর্তীতে কোয়ালিফাই করবে তারা তো আবার ইন্টারভিউতে বসবে, এমন তো কোনো ব্যাপার নেই। কিন্তু একবারে প্রক্রিয়া স্থগিতাদেশ হওয়ার ফলে তো 2022 সালে যারা কোয়ালিফাই করে বেরোলো আর 2023 সালে যারা টেট কোয়ালিফাই করে বসে যারা রেজাল্টের অপেক্ষা করছে,
তারা তো পুরো ভ্রান্ত ধারণার মধ্যে বসে আছে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এবং আশ্চর্যজনকভাবে 2023 যে রেজাল্ট, যে টেট রেজাল্ট সেই রেজাল্টকে নিয়েও আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ মাননীয় গৌতম পাল বাবু তিনি বলেছেন যে যতদিন না এই প্রশ্নভুল মামলা এবং আইনি জটিলতাগুলো কাটছে ততদিন কিন্তু আমরা করতে পারবো না। এবং তার পরেই আমরা এটা কাটলে পরে 2022-এর নোটিফিকেশন আমরা দিয়ে দেব। ঠিক আছে, তো তাহলে এটা কতদিন যেটুকু আমার মানে আমি কেস স্ট্যাটাস বা কেসের স্টাডি করে যেটুকু আমি বুঝতে পারলাম, এটা কিন্তু সময় লাগবে। যদি এই প্রশ্নভুল মামলার উপরে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ অপেক্ষারত অবস্থায় থাকে যথেষ্ট সময় লাগবে, এবং সেটা হতেই পারে 4 থেকে 5 মাস বা তারও বেশি। তো ফলে আমি প্রত্যেককেই বলবো যে যারা যারা কোয়ালিফাই করে বসে রয়েছে তারা অন্তত তোমরা তোমাদের দাবি দাবা জানাও যে স্যার আমাদের তো কোনো দোষ নেই, আমাদেরকে আপনি রিক্রুটমেন্ট দিন এবং আমাদের জন্য আপনি এগান। যারা কোয়ালিফাই করবে তারা ইন্টারভিউতে বসবে, প্রবলেম তো নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলি, যা আমি তাদের পিটিশনারদের যে সমস্ত আমি কনসেপ্ট দেখলাম, তাহলে আমার এইটুকু কিন্তু মানে এখন ভয় ধরে যাচ্ছে যে মোটামুটি 4 থেকে 5 নম্বর বেড়ে না যায়। 4 থেকে 5 নম্বর বেড়ে গেলে কি হবে জানো তো, মানে কম্পিটিশন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এমনিতে তো শূন্য পদ নেই, তারপর যদি মানে মোটামুটি যদি তুমি আমাকে বলো শূন্যপদ কত আসতে পারে, স্যার 12,000 13,000 আসবে। 5,000 6,000 বলেছে তো তারা, ও 12,000 13,000 দেবে। তো 12,000 13,000 জন্য অলরেডি তো 70,000 ক্যান্ডিডেট ঢুকে আছে। তারপরে যদি আরো ক্যান্ডিডেট পাস করে তাহলে সেক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট যারা কিন্তু জমা হতে হবে জাস্ট একটা এক্সামিনেশন এর জন্য। আবার 23 কিন্তু অলরেডি কোয়ালিফাই করে বসে মানে টেট কোয়ালিফাই করে বসে আছে, তাদের রেজাল্ট দেয়নি বলে তারা ইন্টারভিউ এলিজিবিলিটি পাচ্ছে না। তো প্রশ্নচিহ্ন কিন্তু অনেক। ঠিক আছে, তো এবার অনেকজনই বলতো যে না ঠিক আছে 23টা 30টা প্রশ্ন বললেই হলো নাকি। কিন্তু আমার কাছে যে ইনফরমেশনটা এসছে, এরকম ইনফরমেশন হয়তো অনেকজনের কাছেই গেছে, পিডিএফটাও তোমরা দেখেছো, তোমরা দেখো তারা যে সমস্ত রেফারেন্স গুলো তুলেছে তা সত্যি প্রশংসনীয়, যে সেখানে সত্যি সত্যি আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানে অত হেলাফেলার কোনো ব্যাপার নেই, নাম্বার কিন্তু বাড়তে পারে এবং নাম্বার কিন্তু বাড়তে চলেছে, হিউজ ক্যান্ডিডেট কিন্তু পাস করতে চলেছে। আর কি বলবো, ভালো করে তোমরা যারা যারা রয়েছো তারা তোমাদের দাবি দাবা জানাও যে স্যার আমরা তো বহুদিন থেকে বসে রয়েছি। 2014 ক্যান্ডিডেটরা তো এই জন্য বসে ছিল না, তারা তো নিয়োগ পেয়ে দিব্যি চাকরি করছে। ঠিক আছে, আবার সেই পরিপ্রেক্ষিতে আবার অন্য প্রশ্ন উঠে যেতে পারে, সেই সময় যারা যোগ্য, যারা কোয়ালিফাই করতে পারতো, এই যে প্রশ্ন উত্তর পত্রের গলত প্রেমিতে যারা কোয়ালিফাই করতে পারেন তারা যে আজও বেকার। তাই জন্যই তো এত মানে বারবার হাইকোর্ট থমকে দিয়েছে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা জিনিস জানা গেছে, যখনই তারা ক্লারিফিকেশন পাবে এই মামলাগুলোর সঙ্গে সঙ্গে তারা 2022-এর নোটিফিকেশন দেবে। তো ফলে অপেক্ষা ছাড়া কোনো কারণ নেই। পরবর্তী হিয়ারিং যবে আছে সেই হিয়ারিং এ আমরা বুঝতে পারবো যে এই কেসের স্ট্যাটাস কতদিন এবং কতদিনের মধ্যে এই কেস মিটতে চলেছে। তো আশা করছি এই ভিডিওটির মারফত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।